নমস্কার। আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধান করার জন্য এই অনুষ্ঠান অবশ্যই আপনাদের দেখার প্রয়োজন আছে। কারণ আমাদের জীবনের যত রকম সমস্যা আছে সমস্ত নিয়েই হয়তো এই অনুষ্ঠানে আলোচনা হয়ে থাকে। একটা বিষয় মনে রাখবেন যে আমরা যতই ধর্ম করি না কেন, আমাদের কর্মের জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেই ধর্মের যে প্রভাব বা মানে সেই ধর্মাচরণ করার যে একটা ভালো সুফল সেটা কিন্তু আপনি পাবেন না। কথায় বলে কর্মই ধর্ম। তাই আপনার কাজের জায়গাটাকে কিন্তু সবসময় সঠিক রাখতে হবে এবং আপনাকে সঠিক কর্ম নির্ধারণ করতে হবে। মানে আপনার কোন কাজটি রয়েছে, মানে আপনার জন্য ঠিক কোন কাজটি রয়েছে, এবং এই কাজের জায়গাটাও কারো না কারোর জন্য, মানে প্রত্যেকের জন্যই কোনো কোনো কাজ থাকে। মানে আমরা অনেকে ভাবি না যে না আমার হয়তো আর কোনো ভালো কাজ হবে না, এইটা একেবারেই নয়। আমাদের প্রত্যেকের জন্য কোনো না কোনো কর্ম নির্ধারিত আছে, আর সেই জায়গাটাই আমাদের খুঁজে নিতে হবে। তো এ কথা বলতে গেলে একটা বিষয় ভীষণ আমাদের মানে আজকের দিনে একটা প্রত্যেকের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে এই যে আমরা অনেকে পড়াশোনা করার পরে যখন ভালো চাকরি একটা পাচ্ছি না, সেই সময় দাঁড়িয়ে অনেকেই চান ব্যবসা করতে, এবং এই ব্যবসা করার জন্য অনেক হয়তো বিনিয়োগ করেন, কিন্তু সেই বিনিয়োগ কিছুটা করার পরে দেখলেন যে না, আপনি যেটা করলেন সেটা পুরোটাই আপনার একটা লসের এতে খাতায় পড়লো, কারণ আপনি সেটা ঠিকমতো ভেবে চিনতে প্ল্যান ওয়াইজ করেননি। এবং আপনার হরোস্কোপে আদৌ কি বিজনেস আছে, মানে আপনি কি আদৌ বিজনেস করতে পারবেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সেই কারণেই যথাসময়ে একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর মতো একজন মানুষের কাছে আপনাদের সব সময় আসতে হবে, কারণ তিনি কিন্তু বলে দেবেন যে আপনার হরোস্কোপে ব্যবসা আছে না আপনি চাকরি করতে পারবেন। এবং সেই ব্যবসা যদি থাকে সেটা কিন্তু যে কোনো ব্যবসা নয়, আপনার জন্য নির্ধারিত আছে একটি কোনো নির্দিষ্ট ব্যবসা, যেটা আপনি করলে পরে আপনার জীবনে সমৃদ্ধি পাবেন। সেই জায়গাটাও কিন্তু উনি ঠিক করে দেন, এবং এর জন্য এই যে তিনি সমস্ত কিছু আপনাদের ঠিক করে দিচ্ছেন, এর জন্য কিন্তু তিনি যেমন আমাদের সনাতন জ্যোতিষের সাহায্য নেন, ঠিক তেমনিভাবেই নিউমোরোলজির সাহায্য নেন, বাস্তুবিদ্যার সাহায্য নেন, সমুদ্র শাস্ত্রের সাহায্য নেন, এবং অনেক কিছু মিলিয়ে তিনি যেই প্রেডিকশান একবার আপনাকে করে দেবেন, সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই কখনো ফিরে তাকাবেন না, সেখান থেকে শুধুই আপনার এগিয়ে যাওয়ার কথা। কিন্তু সেইটা ভুললে চলবে না। ভাগ্যাং ফলতি সর্বত্র, আপনার ভাগ্যের কিন্তু সব জায়গায় একটা ভূমিকা আছে। তাই যে কোনো কাজ করার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নেওয়া ভীষণভাবে প্রয়োজন। আজকের অনুষ্ঠানে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। স্বাগত জানাই। কর্মটা একটা আলাদা জিনিস। ভাগ্য, কর্ম, তোমার কর্ম তোমার ভাগ্যটাকে কিন্তু ধার দেয়, শান দেয়। তোমার কর্মটা যদি ঠিক থাকে না, তোমার ভাগ্য দেখবে যে কিভাবে কি হয়ে গেল তুমি নিজেও জানবে না। কেউ কেউ আছে, ধরো থাক চলো 1 ঘন্টা আমি একটু আগে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত থাকি। আবার কেউ কেউ আছে না আজকে ওভার টাইমটা করবো, আর ওভার টাইম করা মানে তুমি বেশি তোমার চার্জটা তুমি নিলে। ব্যাপারটা এরকম। আমি আমার কর্মটা করব না, আমি খাটবো না। আমি যে ছেলেটি আমার বন্ধু বান্ধবের সাথে আমি আজকে ঘুরতে যাব, আমি ক্রিকেট খেলতে যাব, আমি ফুটবল খেলতে যাব, আমি খেলতে যাব, এবং খেলাটাও যে আমি খুব ভালো খেলি তা না, আমি খেলতে যাচ্ছি। আমি বন্ধুদের সাথে ঘুরতে চলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি, কিন্তু সেই স্কুলে আমি না গিয়ে আমি চলে গেলাম ভিডিও দেখতে। আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে না গিয়ে আমি চলে গেলাম কোনো পার্কে। আমি কলেজ যাচ্ছি, কিন্তু কলেজ আমি না করে আমি চলে গেলাম সিনেমা হলে। আমি বন্ধুদের সাথে না আজকে একটু একটু আড্ডা মারবো, আজকে একটু অন্যরকম পার্টি হবে। আমি বন্ধুদের সাথে আমি আজকে পার্টি করব, এবং সেই পার্টিতে আমার বান্ধবীও আসবে, মানে একটা অন্যরকম মজা। মানে এইগুলি হলো আমাদের লাইফ। এবং এই লাইফের মধ্যে থেকেও কিছু ছেলে আছে যে ছেলেটা এদের সাথে খাপ খাওয়াতে পারে না, গো বেচারা ছেলে,
শুধু পরে পরে দেখবো তুই কি করিস, বড় হয়ে কি হবি দেখবো। এই সেই গো বেচারা ছেলেগুলি একটা সময় ওই যে খেটে যাচ্ছে না দিনের পর দিন, কর্ম কর্ম করতে 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 করতে, ওই গো বেচারা ছেলেটি একসময় সায়েন্টিস্ট হচ্ছে। ওই গো বেচারা যে ছেলেটি হয়তো মাসে একবার খেলার মাঠে গেছে, হয়তো তার মুখও দেখতে পারেনি পাড়ার ছেলেরা, হয়তো সে দুর্গাপূজার বিল কাটতে সেই ছেলেটার মুখটা আমি কোনোদিন দেখিনি। আমি আমার পাড়ায় একটা ছেলে, যে ছেলেটিকে আমি কোনো ঝামেলার মধ্যে দেখিনি, আমি ওই ছেলেটিকে আমি কোনোদিন ক্লাবে গিয়ে ক্যারাম খেলতে দেখিনি, আমি ওই ছেলেটিকে কোনোদিনও ফুটবল খেলার মাঠে 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা ধরে ফুটবল খেলতে আমি দেখিনি। আমি যে ছেলেটির কথা বলছি সেই ছেলেটিকে আমি দেখিনি। সেই ছেলেটি দিনের পর দিন ওই পাড়ার মোড়ে দাঁড়িয়ে, চায়ের দোকানে দাঁড়িয়ে ফালতু বকে গেছে। আমি সেই ছেলেটাকে দেখেছি বাড়ির উঠোনে বসে একটা বই নিয়ে ঘাঁটতে। আমি সেই ছেলেটাকে দেখেছি যে স্কুল শেষ হওয়ার পরে সে তার স্যারের বাড়িতে, তার সেই স্যারের সাথে চলে যায় কিছু সলভ করার জন্য, কিছু সমস্যার সমাধান করার জন্য। আমি সেই ছেলেটাকে দেখেছি, সেই ছেলেটি তার পুজোয় জামা প্যান্ট কেনার পয়সা বাবার কাছে চায় না, সে জামা প্যান্ট কিনতে চায় না, সে চায় বাবা আমাকে এই কোশ্চেন পেপারটি এনে দেবে, বাবা আমাকে এই রাইটারের বুকটা আমাকে এনে দেবে। সেই ছেলেটি ফোন চায় না, সেই ছেলেটি চেয়েছে বাবার কাছ থেকে বই। এবং সেই ছেলেটি আজ আমাদের সেই পাড়ার সেই গো বেচারা, বোকা, বাজে বলবো না, গো বেচারা, বোকা এবং চলার যোগ্য না, সেই ছেলেটি আসে সায়েন্টিস্ট, এবং তার নাম জপ করে কারা? সেই চালাক ছেলেগুলি তার নাম জপ করে। এবং সে যখন গাড়িতে করে আসে এবং সেই ছেলেগুলি সেই দাঁড়িয়ে তার সামনে কথা বলতে লজ্জা পায় এখন, এবং সেই ছেলেটি সারা জীবন অ্যাশ আরাম করে যাবে। কি ভাবছো? তাই তো। আজকে একটা কথা বলি, ওই সায়েন্টিস্ট ছেলেটি না অ্যাশ আরামও করবে না, কারণ যে ছোটবেলা থেকে কষ্ট করে সে সারা জীবনই কষ্ট করে যায়, সাকসেসের জন্য নয়। তার সাকসেস সে নিজে নিয়ে আসে না, তার সাকসেস, তার কর্মটা তার সাকসেসটাকে বয়ে বেড়ায়। সে কিন্তু সাকসেসের পিছনে দৌড়চ্ছে না, সে কর্মের পিছনে দৌড়চ্ছে। সে যদি কর্মের পিছনে তুমি দৌড়তে থাকো, তুমি সাফল্য, সাকসেস তুমি পাবেই। আমি জয়দেব শাস্ত্রী কথা দিলাম, একদম তোমাকে বলতো, তুমি কেউ সাফল্যের জন্য না, সাফল্যের জন্য যায় না, কেউ ঠাকুর তৈরি করে দেখবে মন থেকে, প্রাণ থেকে। সে কিন্তু দামের চিন্তা করে না, আমি ঠাকুরটা 500 টাকায় বিক্রি করলে আমার খরচা হয়েছে 300 টাকা, 200 টাকা লাভ করব, চিন্তা করে না। চিন্তা করে কি, যে আমি এত সুন্দরভাবে তৈরি করি মন থেকে, যেন মনে হচ্ছে মা কালী স্বয়ং দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে মা লক্ষ্মী স্বয়ং দাঁড়িয়ে আছে। এবং তাকে যে কিনতে আসে সে টাকার চিন্তা করে না, এ তো স্বয়ং মা। কত চাই তোমার বলো, কি তোমার পারিশ্রমিক? যা দেবেন দিন। 2000 টাকা দিয়ে চলে গেল। সে কিন্তু ভাবতেও পারেনি যে আমি 2000 টাকা, আমার তো 200 টাকা খরচা হয়নি, 2000 টাকা উনি দিয়ে গেল। ও আবার বলছে যে আমার তো এই দামটা নয়, বলে না আমি তোমাকে দিনি, আমি তোমার কলাকে দিয়েছি, তোমার আর্টকে দিয়েছি, তোমার জ্ঞানকে, তোমার নলেজকে, তোমার শিক্ষাকে, তোমার ধৈর্যকে, তোমার কর্মকে দিয়েছি। ব্যাপারটা এখানেই। আজকে যারা লাভের আশায় করে, যারা চাকরি, আজকে আমি বলবো চাকরি অনেক আছে, হাজারো চাকরি আছে, কিন্তু চাকরি পাওয়ার মতো ছেলে খুব কম আছে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কে আছে আমাদের সাথে? কে আছো? বলুন। নমস্কার। জয় শ্রী রামকৃষ্ণ বাবা, জয় শ্রী রামকৃষ্ণ। আমি যাদবপুরে বলছি। বলো। মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের বয়স কত? মেয়ের বয়স এই 25। আচ্ছা, মেয়ের বয়স 25। মেয়ের নামটা একটু বলো। এর নাম কৃষ্ণা ঘোষ। আচ্ছা, একটা কথা বলবো, মেয়ে কি
মেয়ের বিবাহের জায়গাটা একটু সমস্যা আছে, তাই না? মেয়ের হ্যাঁ, ওই যে প্রচুর সমস্যা কি একটু প্রচুর বলবে? সম্বন্ধ দেখছো কিন্তু বিয়েটা হচ্ছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে খুব চিন্তা ভাবনা আছি। কিন্তু কাজের কাজের একটা কাজ হয়েও মানে থমকে আছে, মানে হবে হবে ভাব, চাকরিটা হয়ে গেল, চাকরিটা কিন্তু হয়ে গেছে আমার, এরকম একটা ব্যাপার, কিন্তু কোথাও যেন এটা আটকে গেছে, মানে জয়েন করতে পারছে না, মানে চাকরিটা কনফার্মেশন লেটারটা আসেনি, ইয়েস অর নো, হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে তো, খুব তোমাদের চিন্তা জয়েনিং হচ্ছে। লেটারটা আসেনি, মানে চাকরিটা হয়ে যাবে। এবং আর একটা কথা তোমাকে বলি যে মেয়েটি কি ইদানিং একটু ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, মানে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, আমি কিছু শেষ হয়ে যাচ্ছি, মানে নানা ওই ধরনের তো চিন্তা, চিন্তা ভাবনা করছে না। মানে সুইসাইড ধরনের, মানে সুইসাইড করার একটা কোনো একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি ভাইব্রেশনে। এবং এটা নিয়ে খুব চিন্তা ভাবনা আছে, সব এটা কি থেকে করা যায়। সব থেকে বড় কথা, মেয়েকে যদি তুমি বলো যে কোথাও ঘুরতে যাবি, বলে না, যাব না। মেয়েকে বলা যাবে না, না না, মানে এটা আপনি ঠিক ধরেছেন। সবকিছুতে যেন একটা না নেগেটিভিটি কাজ করছে। আচ্ছা, মেয়ে কি প্রচন্ড রেগে যাচ্ছে, টেম্পটেড হয়ে যাচ্ছে কি? হ্যাঁ রেগে যাচ্ছে না? ইয়েস ইয়েস। আর সব থেকে যেটা বড় কথা, শারীরিক জায়গার দিক থেকেও কিন্তু একটু মানে দিন দিন মানে দুর্বল হয়ে পড়ছে, মানে রোগা হয়ে যাচ্ছে, এবং হ্যাঁ হ্যাঁ, রোজ তো তো খাওয়া করে না, খাওয়া দাওয়া চিন্তা করবে না। যে একদম একদম একদম। সব থেকে বড় কথা জানো তো কি? সব থেকে বড় কথা, শারীরিক, মানসিক এবং মানে কি বলবো তোমাকে, মানে অপমানের শিকার হচ্ছে, অপমান। মেয়েটির বান্ধবী বলো এবং আরো যারা বলো, তারা কর্মে এবং বিয়ে সব দিক দিয়ে সাকসেস, কিন্তু এই মেয়েটির সাকসেস হচ্ছে না। তার কারণ তুমি বাবা। এটা এটা কেমন বললাম, তাই না? খুব বাজে কথা বললাম কি? তার কারণ না, না, তুমি বাজে কথা, এটা আপনি যেটা সত্যি কথা বলেছেন। তুমি বাবা, তার কারণ কি জানো তো? কারণ তুমি সময়ের কাজ সময় করনি, তার কারণ তুমি সময় থাকতে এর প্রতিকারগুলি করনি, মেয়ের সমস্যার সমাধানটা করনি, মেয়েকে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওনি, মেয়েকে তোমাকে আজকে একটা আমি তো কয়ে ঠকে গেছি না, গিয়ে এই সর্বনাশটা হয়েছে। আমি কয়েকটা জ্যোতিষে পড়েছিলাম, কিন্তু আমার খুব করে দিয়েছে, ওরা পুরো ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেগুলি বাদ দাও, আমি কাউকে খারাপ কথা বলছি না। তোমাকে একটা সত্যি কথা বলবো, তোমাকে একটা মন থেকে কথা বলি। আমরা জীবনে না কি করি জানো তো? আমরা জীবনে সবসময় আমার যদি একটু কষ্ট হয়, আমার যদি একটু দাঁতে যন্ত্রণা হয়, বা আমার যদি শরীরটা খারাপ লাগে, আমরা ডক্টরের কাছে যাই না। আমার মাথা যন্ত্রণা করলে আমরা যাই না, আমার পেট ব্যথা করলে আমরা যাই না। আমরা তো বড় ডক্টর, আমরা কি করি? পেট ব্যথা হলে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই। তো এই যে সমস্যাগুলি আমরা নিজেরা পাকামি করে যে কাজগুলি করি, অনেকে আছে সমস্যা হয়েছে, আচ্ছা স্যার একটা টোটকা বলেছে, একটা টোটকাটা করে নিলাম। আচ্ছা স্যার একটা মানে আমার মনে হয় বুটটা খারাপ, একটা পান্না পরে নিই। আচ্ছা আমার না মনে হয় শনিটা একটু খারাপ আছে, শনির দশা বলছিল, আচ্ছা আমি একটা নীলা পরে নিই। আচ্ছা আমার না রাহুটা একটু খারাপ আছে, আচ্ছা আমি একটা গোমেদ পরে নিই। আমার না বৃহস্পতিটা মানে খারাপ, আমি বৃহস্পতিটা ভালো ফল পাচ্ছি, আমি মনে একটা পোখরাজ পরে দিই। মানে মানুষের মধ্যে এরকম একটা থিঙ্কিং চলে এসছে, মানে আমার মঙ্গলটা খারাপ মানে লাল পলা পরবো। নিজেরটা নিজেই বিচার করে হ্যাঁ, মানে নিচ্ছে। ডাক্তার ঘরে ঘরে অ্যাস্ট্রোলজার, ঘরে ঘরে ডক্টর, এরকম একটা ভাব চলে আসে, মানে মুড়ি মুরগির মতো। দেখো, মুড়ি মুরগির মতো জিনিস হলে ওই মুড়ি মুরগির মতোই দাম হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা মাথায় রাখবে। মুড়ি মুরগির মতো যখনই জিনিস হবে না, মুড়ি মুরগির মতোই দাম হবে। তো সের জন্য যদি তুমি ভ্যালু বাড়াতে চাও, দাম বাড়াতে চাও, তাহলে জিনিসটার কোয়ালিটিটাকে বাড়াতে হবে, কোয়ালিটিটাকে ঠিক করতে হবে। ব্যাপারটা এরকম। তোমরা কি করেছো? তোমরা মেয়েটিকে না মানে আস্তে আস্তে তোমাদের হাতে শেষ করে দিয়েছো, কারণ সব করিয়েছো, কিন্তু ওকে একটা গাইড লাইন দেওনি। তোমার মেয়ের ভাইব্রেশনে আমি যেটা পাচ্ছি, ওর মেডিকেল লাইন ওর জন্য সুইটেবল, কিন্তু তোমরা অন্য লাইনে ওকে চালনা করেছো, পড়িয়েছো বা কিছু। আচ্ছা মেয়ে কি বলতো ছোটবেলা থেকে যে আমার মেডিকেল লাইন ভালো লাগে, বা আমি কিছু হব, ডক্টর হব বা নার্স হব বা যাই হোক? হ্যাঁ, এটা ছোটবেলা বলতো ডাক্তার হবে, এটা হবে, হ্যাঁ। হ্যাঁ, ডাক্তার হওয়ার কথা, কিন্তু তোমরা তো পড়াওনি। তোমরা কি লাইনে দিয়েছো মেয়েকে? আমরা অন্য লাইনে পড়েছি, এই চাকরিতে লাইনে পড়েছি, কিন্তু আচ্ছা কি লাইনে আচ্ছা, পড়িয়েছে? জেনারেল লাইনে। জেনারেল লাইনে পড়িয়েছে। আচ্ছা, অন্য লাইনে পড়েছে, কিন্তু মেয়ের ইচ্ছে ছিল মেডিকেল লাইনে পড়ানো, কিন্তু পড়ায়নি। আচ্ছা, আমি এই পয়েন্টগুলি কি করে ধরতে পারি? এটাকে কিন্তু অ্যাস্ট্রোলজি বলে। তো তোমাকে একটা কথা বলি যে সঠিক সময় সঠিক গাইড। মেয়েকে যদি পারো কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শটা নিয়ে নাও, যদি পারো। আর মেয়েকে নিয়ে আপনার ওখানে আমি আমি জানি, আমি বললেও তুমি আমার কাছে যাবে, আমি সেটা জানি,
কেন এরকম সূক্ষ্ম বিচার করা এত সহজ কার্য নয়। তো সেই জায়গা থেকে তুমি যদি তোমার কাছাকাছি নিয়ারেস্ট আমার চেম্বার হয় তাহলে সেখানে ইমিডিয়েটলি দেরি করো না, ইমিডিয়েটলি নিয়ে আসো। আমি দেখছি তোমার মেয়ের লাইফটা সুন্দর করে সাজাতে পারি কিনা। দেখো, একটা চ্যালেঞ্জ রইলো, তোমার মেয়ের লাইফটা আমি 21 দিনের মধ্যে চেঞ্জ করে দেবো। যাও, এত বড় কথা বললাম। ভগবান আমি নই, ভগবানের সেবা করি। 21 দিনের মধ্যে দেখো কি করতে পারি আমি। 21 দিন, 21 ডেজ। তো তোমাকে শান্তি, তো হ্যালো, শান্তি পেয়েছো? যাই হোক, আমি বলবো যে এই যে আপনি একটা নির্দিষ্ট সময় ধরে দিলেন, এটাও কিন্তু আমাদের একটা স্বচ্ছতার বিষয়। কারণ এখন শোনা যায় যে মানে একটা কাজ করতে গেছেন কোনো জ্যোতিষীর কাছে, সেখানে নির্দিষ্ট সময় হলো না, তিনি আবার আরেকটা সময় দিলেন, তখন হলো না, আবার সময় দিলেন, এরম করে করে 2 থেকে 3 বছর অতিক্রান্ত হচ্ছে। আর মানে যদিও আমরা এখানে কারো নিন্দা চর্চা, পরনিন্দা পরচর্চা করি না, কিন্তু এরকম অনেকেই আসেন, অনেকজনই আসেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে, যারা কিন্তু এভাবে জ্যোতিষকে কেন্দ্র করে প্রতারিত হচ্ছেন। অর্থাৎ আপনাদের যে কাজটি হবে যেমনভাবে বলে দিয়েছেন, সেটা হওয়ার যে নির্দিষ্ট সময়কাল সেটা ক্রমশ বর্ধিত হচ্ছে এবং দেখা গেল 2 বছর 3 বছর। এই জায়গাটা আপনি বলুন। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, একটা মানুষ সমস্যা নিয়ে আসে, এখন সমস্যার পরিধি, জটিলতা বেশি কম থাকে। কারো কারো ক্ষেত্রে মানে আমি এমনও শুনেছি একবার হয়তো যজ্ঞে কিছু দিল, তার হলো না, তাকে আবার বসালো, এরকম করে করে মানে আবার তার থেকে অর্থ নিচ্ছে, আবার বসাচ্ছে, মানে সে নিঃস্ব হয়ে যাচ্ছে। দেখো, আমি দেখেছি একটা মানুষ এমনও আছে যে 5 বছর ধরে একজনের কাছে রয়েছে, তার কোনো কাজ হচ্ছে না। এবার আমি দেখো, আমি না জেনে না শুনে তো কিছু বলাটা উচিত না। হয়তো কোথাও কানেকশনটা ঠিক হয়নি, তোমার সাথে আমার কানেকশন যদি ঠিক না থাকে, ঝগড়া বাঁধবে, অশান্তি হবে, ঝামেলা হবে, কোনো কিছু হবে না। কানেকশন ঠিক থাকলে, তোমাকে আমার যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে দেখবে কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই, মানে কানেকশনটা মেন। এবার তুমি যেখানে গেছো সেখানে সাথে তোমার কানেকশনটা মিল হচ্ছে না। 3 মাসের মধ্যে আমি তোমার সেই কাজটা সফল করে দেবো। আমি ভগবান নয় যে তোমাকে 2 মিনিটে কাজ করে দেবো, 3 মিনিটে কাজ দেবো, 3 মাস। এবং তোমার কাজ তুমি বলবে যে না দাদা পেয়েছি। আজকে যার বিয়ে হয় না, যার বিয়েতে বাধা, সে যখন আমার কাছে এসে হাসতে হাসতে তার বরকে নিয়ে এসে বলে, দাদা এটা আমার বর এবং এই বিয়ে করেছি, তোমার দেওয়া জিনিস পরে আমি এরকম একটা বর পেয়েছি, গর্বতে বুক ফেটে যায়। আচ্ছা, এরকম একটা মেয়ের কথা হঠাৎ মনে পড়লো, আপনার ওখানে সাক্ষাৎকার নেওয়া, যার একটা রিলেশন ভেঙে গেছিল এবং তারপরে সে আর বলেছিল আর বিয়ে করবে না, তারপরে সে ফাইনালি বিয়ে করতে রাজি হয়েছে। রিলেশন ভেঙে গেছে, সে আমাকে লিখে দিয়েছিল, দাদা যদি আমি বিয়ে করি, তোমার দেওয়া কোনো ছেলের সাথে বিয়ে করব, নাহলে করব। আর ভগবানের কিরকম লীলা খেলা, মানে ও আমার ওখানে গিয়ে বিয়ে হয়ে গেছে। মানে ব্যাপারটা এটাই, মানে মানুষের জীবনে, মানে সত্যি কথা বলতে আমাকে কেন ভালোবাসে, ছেলে মেয়েরা আমাকে কেন ভালোবাসে, মা কাকিমা জেঠিমা কেন ভালোবাসে, কারণ আমি স্বপ্ন দেখাই না, আমি স্বপ্ন সত্যি করার কারিগর। তোমার স্বপ্ন দেখবে তুমি, এবং তোমার স্বপ্নটা সঠিক না বেঠিক সেটাও বলবো আমি। এবং যদি সঠিক হয়, সেই স্বপ্ন সঠিক হলে তার পূর্ণ করার দায়িত্ব, মানে স্বপ্নকে সত্যি করার দায়িত্বটা আপনি নিয়েছেন। একদম। তার কারণ তুমি যদি এখন স্বপ্ন দেখো যে আমি চাঁদে গিয়ে বিয়ে করব, তো সেটা আমি স্বপ্ন করতে পারবো না। তোমার স্বপ্নটা যদি তোমার কর্মের সাথে ম্যাচ খায়, যে না এখন তুমি দেখা গেল একটা কথায় আছে না, মানে আদার ব্যাপারে তুমি জাহাজে তুমি এখন মানে বিক্রি করো আদা, কিন্তু তুমি চাইছি যে আমি কালকে জাহাজ বিক্রি করব, এই স্বপ্ন দেখলে হবে না। একটা সামঞ্জস্য থাকে, একটা সামঞ্জস্য। তুমি কি করো, তুমি যদি কে আছো আমাদের সাথে? নমস্কার, জয় শ্রী ঠাকুর। জয় শ্রী ঠাকুর, রামকৃষ্ণ বাবা। বলো বলো বলো। আমি আমার বিষয়ে জানবো একটু। বয়সটা বলো। আপনি এই নামটা কতদিন বলছেন, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ? আমি যতদিন থেকে দাদার প্রোগ্রাম দেখেছি, এবং আমি দাদা একটা টোটকা দিয়েছিলেন, ওই টোটকা করে আমি উপকার পেয়েছি।
এর সুফল কি হ্যাঁ আচ্ছা টোটকা তো পেয়েছেন, কিন্তু এই যে নামটা বলে জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণর কিছু সুফল পেয়েছেন? হ্যাঁ অবশ্যই, সুফল পেয়েছি, মানে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি যেন মনে হয় চলে আসে কোথা থেকে। ঠিক, মানে একটা পজিটিভিটি সব সময় থাকে, কারণ ঠাকুর কিন্তু এখনো আমাদের মধ্যে আছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ একদমই। বাবার নাম জপ করে না একটা দিন শুনবে একটা ঘটনা, একটা ছোট্ট একটা ঘটনা বলি, সময় তো খুব কম, ছোট একটা ঘটনা বলি। আমার একজন মানে আমার একজন মানে খুব কাছের একজন আমার ক্লায়েন্ট, আমি তাকে কাছের বললাম এই কারণে কেন দীর্ঘদিন ধরে আমার কাছে মানে যাওয়া আসা করছে। এবার তার না খুব যন্ত্রণা হচ্ছিল, খুব যন্ত্রণা, মানে পেটে যন্ত্রণা হচ্ছিল, পেটে এখানে খুব যন্ত্রণা, জানি না কি কারণে হচ্ছিল কিন্তু খুব যন্ত্রণা হচ্ছিল। আমার ফোন করে যে কি করি বলো তো। আমি ডক্টরকে বললাম, এখন ডক্টর বলছে আমি কালকে মানে আমি দেখবো, আমি এত রাতে আসতে পারবো না, আমি কি নার্সিংহোমে ভর্তি হবো কিন্তু কেউ নেই, কি করব, মানে যতক্ষণ না পর্যন্ত কেউ আসছে, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করলাম যে ততক্ষণ পর্যন্ত মনে হয় আমি আর থাকবো না, মানে আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি নার্সিংহোম বা আমাকে হসপিটাল যে কোনো জায়গায় অ্যাডমিট হতো। আমি বললাম তুমি অ্যাম্বুলেন্সকে ফোন করো, বলে অ্যাম্বুলেন্সকে করেছি কিন্তু ও আস্তে আস্তে অনেকটা টাইম লাগবে বললো, কিন্তু আমি যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, মানে কথা বলতে হচ্ছে না, কান্না করে দিচ্ছে। আমি বললাম জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণর নাম করে এখানে হাত দেওয়া, নাম করে 108 বার নামটা জপ করো, এখানে হাত দিয়ে নামটা জপ করো, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জপ করো। ম্যাজিক মিরাকেল, হাত দিয়ে ঠাকুরের নামটা জপ করলো না, আস্তে 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 ব্যথাটা। ঠিক, তো এগুলি বলতে নেই, আমি বলি না, এতে মানে মানে শিউরে উঠছে গা, মানে এরকম একটা ব্যাপার। মানে তো কিছু কিছু কথা আছে, মানে আমার মন্দিরের একটা কাহিনী বলি। মন্দিরে 51 কালীবাড়িতে খুব গন্ডগোল হচ্ছে, মানে রাস্তায় খুব গন্ডগোল হচ্ছে, খুব ঝামেলা হচ্ছে, খুব অশান্তি হচ্ছে। সেই মুহূর্তে আমাদের মানে আরতি হচ্ছে, আরতি করা হচ্ছে, অসহ্য মানে গন্ডগোল ঝামেলা হচ্ছে, এতটা ঝামেলা হচ্ছে যে আরতিটা মনে হয় বন্ধ করলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার নিয়ম আছে আমি আরতি বন্ধ করব না, মানে মায়ের আরতির সময় কোনো কম্প্রোমাইজ নেই, আরতিটা একটা আলাদা, মানে আমি মনে করি। তো আরতির সময় ভীষণ গন্ডগোল হচ্ছে, সেখানে যাওয়াটাও আমাদের দরকার, বা ওখানে কি হচ্ছে সেটা জানাটাও দরকার। কি হলো বিশ্বাস করো, আরতির টাইম হঠাৎ করে দেখি গন্ডগোলের আর আওয়াজ নেই, নেই ওখানে গন্ডগোল, মানে যেখানে গন্ডগোলটা হচ্ছে সেখান থেকে নাই নাই করে অনেকটা দূরে, যেখান থেকে ওই সাউন্ডটা আসবে না সেখানে গিয়ে গন্ডগোলটা খানিকক্ষণের মধ্যে যেন ওটা যেন ই হয়ে গেল। পরে আমি শুনতে পেলাম কি হয়েছিল, মানে ও একটা নর্মাল একটা হচ্ছিল, সেটা নিয়ে একটা বড় ধরনের হলো, আবার আস্তে 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 থেমে গেল। তো ব্যাপারটা এই, মানে মায়ের লীলা খেলা, আশি ঠাকুর রামকৃষ্ণ মা, মানে এটা একটা অন্য, মানে অন্য জগৎ, মানে এটা একটা আলাদা পার্ট। তো এটাকে যদি তোমরা অনুভব না করো, ফিল না করো, কেউ তোমাকে ফিল করাতে পারবে না, এটা নিজের মন থেকে আসবে বা নিজের ভেতর থেকে আসবে। তাই আমি তোমাকে বলি, তোমার যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি ভাইব্রেশনে, সেটা হলো একটাই, যেটা হলো তোমার বিয়ে হচ্ছে না এবং শারীরিক জায়গা থেকে একটু সমস্যা আছে। ঠিক না ভুল বললাম বলো? মানে একটা রোগে তুমি মানে ভুগছো, এবং সেই রোগটা বহুদিন ধরে কিন্তু তোমার মধ্যে আছে, এবং যেটা আমি দেখতে পাচ্ছি ভাইব্রেশনে, সেটা হলো যে তুমি অনেক চিকিৎসা করেও এই রোগটা সারেনি। ঠিক না ভুল? হ্যাঁ ঠিকই বলেছেন, আমি মানে ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। এবং আর একটা কথা যে বিয়ে কর্ম, মানে এই রোগটার জন্য তোমার বিয়েটাও কিন্তু কেমন যেন থমকে যাচ্ছে, মানে আটকে গেছে, মানে বিয়েটাও তুমি সাহস পাচ্ছ না করবে কি। হ্যাঁ এটাও ঠিক, কিন্তু প্রথম হলো আমার মানে শরীরটা। ডক্টর দেখাচ্ছ তো, একটা কাজ করবে, একটা কাজ করো, ডক্টর তো দেখাচ্ছ, ওটা তো দেখাবেই, যখন সারছে না এক গ্লাস জল নেবে, সকাল সন্ধে না শ্রী ঠাকুর বলবে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ ওং 51 কালিকায় নমঃ ফট সাহা, এইটা ওই জলের মধ্যে ফু দিয়ে, এটা তুমি 108 বার এই মন্ত্রটা পাঠ করে জলটা খাবে, এটা 7 দিন করো, তো দেখো তো কি রেজাল্ট পাও, আমায় জানাবে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো,
নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ। একান্ন মায়ের মন্দিরের ঠিক সামনে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহৎ যজ্ঞানুষ্ঠান, যেখানে অনেকে বসতে পারবেন এবং অনেক পণ্ডিত আজকে এই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত আছেন, যারা যজ্ঞের বিভিন্ন ক্রিয়াদি করবেন। এবং এখানে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা উপস্থিত হয়েছেন এবং বলতে ভীষণ ভালো লাগছে। মায়ের টানে আজকে শারীরিক অসুস্থতা নিয়েও আজকে এখানে এসেছেন অনেকে, কারণ তারা চায় পজিটিভ এনার্জি এখান থেকে নিয়ে যেতে। যেমন এই দিদিকে আমরা পেয়েছি। দিদি বলুন, আপনি কোথা থেকে এসেছেন? আমি সুভাষগ্রাম নতুন পল্লী থেকে এসেছি। সুভাষগ্রাম নতুন পল্লী মানে সেই সোনারপুর, মানে এক জেলা থেকে আরেক জেলায় দিদি এসেছেন। কিভাবে আসলেন? আমি পাড়ার এক প্রাইভেট গাড়িতে এসেছি, আমাকে পাড়ার লোকে হেল্প করেছে। আচ্ছা, বাহ। মানে আজকের এই যে দুর্যোগ, এত ঝড় বৃষ্টির মধ্যে কিসের টানে আজকে একান্ন কালীবাড়ি মন্দিরে? আমি মায়ের ইচ্ছে না হতো আমি আসতে পারতাম না। আর এই যে মায়ের যে বিভিন্ন অনুষ্ঠান আমাদের হয়, সেগুলো তো আপনি দেখেন, সেগুলো দেখে আপনার কোনো ফল হয়েছে বা কিছু? অবশ্যই হয়েছে বলে তো আমার মনে জেগে উঠেছে মায়ের কাছে যাবো। যেমন? হ্যাঁ, আমি 10 থেকে 12 বছর আমি ভুগেছি, আধার কার্ড হচ্ছিল না। মাকে একটু ঘরে জল বাতাসা দিয়েছি ঠাকুরকে, তাতে আমার কাজ হয়ে গেছে। একদম মায়ের টান, মায়ের মহিমা সত্যি এরকম। মা তার সন্তানকে সব সময় রক্ষা করেন এবং একান্ন কালীবাড়ি মন্দিরে যেখানে একান্ন মায়ের শক্তি আছে, তার প্রিয় ভক্তদের মা অবশ্যই দেখেন। আর আপনার এই যে আজকে এখানে এসেছেন, এত লোকের মাঝখানে আপনি বসে আছেন, বসে আজকের এই যজ্ঞানুষ্ঠান দেখছেন, কিরকম অনুভূতি হচ্ছে? ভালো লাগছে খুব, আমি সব পেয়ে গেছি মনে হচ্ছে। ঠিক এই ভালো লাগাটাই হচ্ছে আমাদের প্রত্যেকের ভালো সঙ্গে লাগে, ভালো থাকবে। ভক্তি, আমার ভক্তি এসছে, শ্রদ্ধা আছে, ঈশ্বর তোমার উপর শ্রদ্ধা ভক্তি না হলে এত দূর পৌঁছানো যায় না। অনেক দিন ধরে অনুষ্ঠান দেখে একান্ন কালীবাড়ি মন্দিরে আসার মনে সুপ্ত ইচ্ছে ছিল, আর আজকে কৌশিকী অমাবস্যা তিথিতে সেই ইচ্ছেটা পূরণ হলো আপনার। হ্যাঁ, খুব আমার আনন্দ হলো, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি কোথা থেকে এলেন আগে বলুন। আমি কোলাঘাট থেকে এসেছি। কোলাঘাট তো অনেকটা দূর, বেশ দূর। হ্যাঁ, কটায় রওনা দিলেন? এসছি আমি 5:30টায় এসেছি, কিন্তু এই কত বেলাতে আমি ঢুকেছি। 5:30টায় বেরিয়েছেন বাড়ি থেকে? হ্যাঁ, আর ঢুকেছি হচ্ছে এই তো 2:30টার সময় ঢুকলাম। আচ্ছা, বাস ট্রেন সব লেট, কি করব, দেরি হয়ে গেছে। আর 2:30টায় যে ঢুকলেন, মনে হচ্ছিল যে কিছু মিস করে গেলেন? আমার খুব মনে হচ্ছিল খুব মিস করে গেছি আমি, কিন্তু আমার দাদাকে দেখে আমার খুব ভালো লেগেছে। আসবো এসে আমি খুব আসলে আমাদের মনের যে ইচ্ছেগুলো থাকে, সেগুলো পূরণ হয়ে গেলে আবেগে আমাদের গলা ভরে যায়। এবং তাই কার্যত মায়ের যে আপনি দেখলেন মন্দিরে, মাকে দেখে কেমন লাগলো বলুন? খুব ভালো লেগেছে মাকে দেখে, এত ভালো লেগেছে আমি যেন এ করতে পারিনি, মাকে বুঝতে পারছি না। আমি টিভিতেও দেখি, টিভিতেও জানলাম, আমি বুঝতে পারি এত ভালো। আর এখানে যজ্ঞ বা এখানে যে মায়ের ভোগের আয়োজন আছে, আমার খুব ভালো লাগছে এখানে এসে, এত ভালো লাগছে আমি মানে ভাবতে পারছি না যে কি বলবো কি করবো, যেন আমি কিছু বলতেই পারছি না, এত আমার এ লাগবে। অনেকদিন ধরে বলছি আসবো 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 করে করে, আজকে আমার মা টানালো, তাই এলাম মায়ের কাছে। এসে আমি খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি।